চেন ইয়ান, এটা তোমার এই বছরের লভ্যাংশ। ৮,০০০ টাকা, গুনে নাও। লিন রুই। শুরুতে আমাদের কি কথা হয়েছিল? তোমার পরিবার ২০ লাখ টাকা দেবে বালুমে জিমি আর ফলের চারা কেনার জন্য, আর আমি দেব আমার নিজস্ব সার ও জেলের ফর্মুলা এবং ছাঁটাই করার কৌশল। লাভের ৩০% আমার। মোট ১১৪ লাখ টাকা। এই ৮,০০০ টাকা মানে কি? চেন ইয়ান, তুমি প্রতিদিন একটা ভাঙা প্লাস্টিকের বালতি নিয়ে গাছের গোড়ায় কিছু কালো সার ঢেলে দাও। ঘামও ঝরাতে হয় না। একবারে তোমাকে ৮,০০০ টাকা দেওয়া আমাদের নানচেংয়ে উচ্চ বেতন হিসেবেই ধরা হয়। ভানা স্যার। আমার সেই ফর্মুলার তরল ছাড়া তোমার এই বালুময় জিমির ফলের গাছগুলো এত মিষ্টি ফল দিতে পারত? আরে বাবা চেন ইয়ান, তুমি নিজেকে কি মনে করো? মাছ আর পচা সবজি ব্যবহার করে কিছু অ্যামিনো অ্যাসিড মিশিয়ে গাঁজানো ফল ও সবজির সার তৈরি করা। তুমি কি মনে করো লিন রুই এই ১ মাস তোমার পেছনে পেছনে শুধু শুধু ঘুরেছে? তোমার ফর্মুলার অনুপাত গাঁজানোর সময় আমরা অনেক আগেই সব জেনে গেছি। চেন ইয়ান, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তোমার পরিবারের অবস্থা আমি জানি। তোমার বাবা বিছানায় পক্ষাঘাতগ্রস্ত, প্রতিদিন টাকা লাগে। তাহলে তুমি ফর্মুলাটা পুরোপুরি লিখে আমাকে দাও। আমি তোমাকে একবারে ৩,০০০ টাকা দেব। সম্পর্ক শেষ। এই টাকা নিয়ে যাও, তোমার বাবার জন্য ভালো ওষুধ কিনো। এরপর এই ফলের বাগান তোমার আর আসার দরকার নেই। তার মন যেন ঝড়ের মতো তোলপাড় হচ্ছিল। একটি হিসাব পরিষ্কারভাবে কষা হচ্ছিল। গত ৩ বছর ধরে সে প্রতিদিন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করেছে। বালুকামে জমিতে বসে মাটির গুণাগুণ পরীক্ষা করেছে এবং অম্লতাক্ষারত্ব নিয়ন্ত্রণ করেছে সেই গোপন তরল সারের ফর্মুলা বের করার জন্য। এক্সট্রিম সুইটেনিং কনসেন্ট্রেট। সে নিজেকে দুর্গন্ধযুক্ত সার ঘরে ৩ মাস আটকে রেখেছিল। এক্সট্রিম সুইটেনিং কনসেন্ট্রেট। ৩ মাস সে ঘর থেকে বের হয়নি। সারাদিন রাসায়নিক বিকারক এবং পচা মাছের হাড় নিয়ে কাজ করেছে। বারবার পরীক্ষা নিরীক্ষা করেছে। সেই সব বিলাসবহুল গাড়ির মালিক বট ফল ব্যবসায়ীদের আকৃষ্ট করার জন্য সে প্রতিদিন একজন চাকরের মতো ছিল। তাদের জন্য চা পরিবেশন করেছে, সিগারেট ধুয়ে দিয়েছে, বাক্স প্যাক করেছে এবং ফল বহন করেছে। ছুটোছুটি করেছে, তাদের জন্য যোগাযোগ স্থাপন করেছে এবং বিক্রির পথ তৈরি করেছে। পুরো ৩ বছর। লিন রুইয়ের পিনিউয়ান অর্চার্ড, একটি জন্মানবিহীন বালুকামের স্থান থেকে প্রতিদিন প্রচুর অর্থ উপার্জনকারী নানচেং নং এক পিকিং গার্ডেনে পরিণত হয়েছে। এসবই তার অর্ধেক জীবন দিয়ে তিল তিল করে গড়ে তোলা। কিন্তু এখন লিন রুই এবং সুনা তার দিকে কয়েকবার তাকিয়েই ডিগ্রেডার ছাড়া অসম্পূর্ণ বিষ ভেবেছিল তারা মূল প্রযুক্তি আয়ত্ত করেছে। উঠানে বিলাসবহুল গাড়ি দেখে সত্যিই ভেবেছিল মানুষ লিন রুইয়ের মুখ দেখে এসেছে। ঠিক আছে, আমি তোমাদের কথা শুনব। তারা গোপনে যে ফর্মুলাটি লিখে রেখেছিল সেটি কেবল একটি গাছের শিক পুড়িয়ে ফেলার বিষ ছাড়া আর কিছুই নয়। এটি মোটেও গুরুত্বপূর্ণ নয়। বাগান ছেড়ে যাওয়ার পর চেন ইয়ান সেই ভাঙা বাড়িতে ফিরে যায়নি। তার পকেটে শুধু লিন রুইয়ের দেওয়া ৮,০০০ টাকা ছিল, যা দিয়ে তার বাবার পরের মাসের চিকিৎসার খরচ হতো না। সে রাস্তার পাশে দাঁড়িয়ে নানচেংয়ের আলো ঝলমলে শহরের দিকে তাকিয়ে রিল অনেকক্ষণ চুপ করে থাকার পর শেষ পর্যন্ত সে ফোন বের করে অনেকদিন ধরে বন্ধ থাকা একটি নম্বরে ডায়াল করল। চেন ভাই। শেষ পর্যন্ত আমার কথা মনে পড়িল তোমার। লিন রুইয়ের বাগানের ফল তোলার সময় হয়েছে। লিন রুইয়ের বাগানে আমি আর কাজ করি না। আমি নিজের জন্য এক টুকরো পতিত জমি নিয়েছি। বিশ্বওয়ান, আমার গাছ চাই। আমি আপনার কাছে থাকা সবচেয়ে মরণাপন্ন, সবচেয়ে কঠিনভাবে বাঁচিয়ে রাখা ১০ বছরের পুরনো গাছগুলো চাই। এমন নাভি কমলা গাছ যা ফল দেবে, যা খেয়ে ধনীরা পাগল হয়ে যাবে। ভাই, আজ তোমার এই ফোনটা ঠিক সময়ে এসেছে। তুমি ভাগ্যে বিশ্বাস করো? এটাতে মনে হচ্ছে স্বয়ং ঈশ্বর তোমার মুখে খাবার তুলে দিচ্ছেন। কারণ বাগান দেউলিজা হয়ে গেছে এবং জোর করে হস্তান্তর করা হবে। ওই জমিটা পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। নিচে ৭-৮ বছর ধরে শুষ্ক ছিল। কখনো ভালোভাবে জল দেওয়া হয়নি। পাথরের ফাটলে গাছের শিকগুলো নিজে নিজেই বেড়ে উঠেছে। কেউ জানে না আসলে সেগুলো বাঁচবে কিনা। কেউ চাজ না। পাথরের পাহাড় খুব শক্ত। জল ঢোকানোর পাইপও ঢোকানো যাজ না। লিকুইডেশন টিমের গাছ সরানোর ধৈর্য নেই। সরাসরি প্যাক করে নাও। একদম ১ লাখ। ১ লাখের অঙ্কটা যেন একটা বিশাল পাথর চেন ইয়ানের হৃদয়ে সজোরে আঘাত হানল। এখন সে কয়েক হাজার টাকার চিকিৎসার খরচও জোগাড় করতে পারছে না। ১ লাখের মতো বিশাল অঙ্কের কথা তো বাদই দাও। কিন্তু সে কল্পনাও করেনি বস ওয়ানের পরের কথাগুলো তাকে আবার আশা জাগিয়ে তুলল। ছোট ভাই, আমি জানি লিন রুই নামের ছেলেটা তোমাকে খুব ঠকিয়েছে। এই টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সে বছর আমার কয়েক ডিজন ট্রাক ফেল নানচেং হাইওয়েতে আটকে গিয়েছিল। তুমি যদি ট্রাক্টর চালিয়ে আমার জন্য বরফ এনে ফল তাজা না রাখতে, তাহলে আমি তোমার এই বড় ভাই অনেক আগেই সর্বশান্ত হয়ে যেতাম। এই ইয়েন আমি ওয়ান সারা জীবন মনে রাখব। ঠিক আছে বিশ্বওয়ান। গাছগুলো একবার মাটিতে লাগাতে পারলে বাগান খোলার দিন আমি প্রদেশের সব বড় ব্যবসায়ীদের লাইন ধরিয়ে দেব তোমাকে টাকা দিতে। মা, আমি আর কাজ করব না। লিন রুইয়ের সাথে সব মিটিয়ে ফেলেছি। অনেক আগেই বেরিয়ে আসা উচিত ছিল। লিন রুইয়ের চোখে তুমি কিছুই নও। বেরিয়ে এসে শান্তি হয়েছে। ইয়ানজি, আমাদের হাত পা আছে। তার কাছ থেকে অপমান সহ্য করে খাবার খাব না। তুমি যা করবে বাবা তোমাকে সমর্থন করবে।
এটা আমি আর তোমার বাবা 1 বছর ধরে জমিয়েছি। তোমার বাবার রোগের জন্য স্বাস্থ্য বীমা ব্যবহার করা যাবে। বেশি খরচ হবে না। তুমি নিজের ব্যবসা করতে চাও, এটাই তোমার মূলধন হিসেবে রাখো। পরদিন সকালেই চেন ইয়ান প্রথমে শহরের ক্রেডিট ইউনিয়নে গেল। বস ওয়ানের দেওয়া 1 লাখ টাকার প্রাথমিক মূলধন ঠিক সময়েই অ্যাকাউন্টে জমা হয়েছে। মেসেজের টোনটা বেজে উঠতেই তার মনের সব চিন্তা দূর হয়ে গেল। রোদে পাথরগুলো হাত দিলেই পুড়ে যায়, চারপাশে শুকনো আর তীব্র চুনের গন্ধ। সবার কাছেই এটা একদম পোড়া জমি, এখানে কিছুই জন্মায় না, যা লাগাবে তাই শুকিয়ে যাবে। কিন্তু শুধু চেন ইয়ানই জানে, এই খাড়া ঢালের নিচে সারা বছর জল থাকে এমন একটা ভূগর্ভস্থ ঠান্ডা পানির স্রোত আছে। চেন ইয়ান গ্রামের কমিটি অফিসে বস ওয়ানের পাঠানো টাকা দিয়ে পতিত ঢাল জমির 5 বছরের লিজ চুক্তি শিকল। এরপরই সে শহরে গিয়ে এক্সকাভেটর ভাড়া করল, ধাপে ধাপে জমি তৈরি করার প্রস্তুতি নিল। গাড়িটা ঢালের নিচে পৌঁছাতেই কাঁচা রাস্তার শেষে হঠাৎ ধুলোর ঝড় উঠল। চেন ইয়ান চমকে উঠল। বয়স্ক গ্রামপ্রধান আর 10-12 জন গ্রামবাসী দ্রুত হেঁটে এগিয়ে আসছে। গ্রামপ্রধান, আপনারা এখানে? লিন রুইয়ের বিশ্বাসঘাতকতার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। ওর কয়েকটা পয়সা হয়েছে বলেই কি আর কাউকে সাহায্য করবে না? আমাদের গ্রামের লোকজন নিজের ছেলেকে এভাবে অপমান হতে দেবে না। চেন ইজান, তুই যদি জমি পরিষ্কার করতে চাস, আমাদের কাছে অন্য কিছু না থাকলেও এই শরীরের জোর আর পরিশ্রম করার ক্ষমতা তো আছেই। হ্যাঁ চেন ইজান, চাচা তোকে খন্নে সাহায্য করবে। তীব্র গরম সূর্য, তাড়াতাড়ি কাজ শেষ করে বিশ্রাম নাও। সবাই লাল দুডি বরাবর খন করুন। আমাদের মাটির উপরকার বদ্ধ নালাটি কাটতে হবে, সরাসরি নিচে খন করে অর্না বের করতে হবে। তীব্র ঠান্ডা মুহূর্তেই সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে পকেট থেকে থার্মোমিটার বের করে মেপে দেখল, 12 ডিগ্রি, একদম বিশুদ্ধ ঠান্ডা ঝর্ণা। সবকিছু প্রস্তুত। বস ওয়ান, জমি প্রস্তুত, গাড়ি ছাড়ুন। ইজানজি, এই গাছের শিক প্রায় শুকিয়ে গেছে। এই সাদা পাথরের পাহাড়ে কি বাঁচবে? চাচালি, এই পাথরের এলাকাটি পরিষ্কার। দিনের বেলায় তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, আর নিচের ঠান্ডা আয়রনার তাপমাত্রা মাত্র 12 ডিগ্রি। তীব্র গরম এবং তীব্র ঠান্ডা, আমি ঠিক এই পরিবেশটাই চাই। কৃষিক্ষেত্রে একে তাপমাত্রা স্ট্রেস বলে। এই পূর্ণ গাছগুলো প্রায় মরে গেছে। একবার শিকগুলো গরম পাত্রের ফাটলে পুঁতে দিলে এবং তারপর বরফ ঠান্ডা আয়রনার জেল দিয়ে সেগুলোকে উদ্দীপিত করলে, তারা চিরম অস্তিত্বের সংকট অনুভব করবে। তাদের জিন টিকিয়ে রাখার জন্য পুরনো গাছগুলো তাদের সমস্ত সম্ভাবনাকে বিস্ফোরিত করবে, সমস্ত পুষ্টি এবং চিনি পাগলের মতো ফলগুলিতে পৌঁছে দেবে। আমি প্রচুর ফলন চাই না, আমি চরম মিষ্টি জল চাই। কয়েকদিন ধরে চেন ইয়ান জনশূন্য পাহাড়ে খাওয়া দাওয়া করে কাটিয়েছেন। তীব্র সূর্য পৃথিবীকে পুড়িয়ে দিচ্ছিল। ইজানজি, তাড়াতাড়ি গিয়ে দেখো, খারাপ কিছু হয়েছে। যে পুরনো গাছগুলোতে এমনিতেই কয়েকটি পাতা বাকি ছিল, এই কয়েক দিনের ঠান্ডা গরমের চরম অবস্থার পর পাতাগুলো বড আকারে শুকিয়ে যেতে শুরু করে। মূল যে ডালপালাগুলিতে এখনও সবুজের আভা দেখা যাচ্ছিল, এখন তা খালি চোখে দৃশ্যমান গতিতে শুকিয়ে হলুদ ও কুঁচকে যাচ্ছে। বাতাস বইতেই হলুদ পাতা বৃষ্টির মতো ঝরঝর করে নিচে পড়ছে। পুরো পাথুরে ঢালটিকে দেখে মনে হচ্ছে যেন শুকনো ডালপালার একটি প্রাণহীন কবরস্থান। শেষ গাছগুলো নিশ্চয়ই প্রথমে গরমে ঝলসে, তারপর ঠান্ডায় জমে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই পুরনো গাছগুলো এমনিতেই দুর্বল ছিল, এত ধকল কিভাবে সহ্য করবে? সাদা পাথরগুলো তখনও গরম ছিল, কিন্তু নিচের মাটি ছিল বরফের মতো ঠান্ডা। এই প্রচলিত পদ্ধতির বিরোধী সিদ্ধান্ত, এই শক থেরাপি। তবে কি সত্যিই পুরনো গাছগুলোর শব্দসীমা ছাড়িয়ে গেছে? পাতা সব ঝরে গেছে, পুরো পাথুরে ঢালে শুধু ন্যাড়া গাছের গুড়িগুলো অবশিষ্ট, যেন সাদা পাথরের স্তূপে উল্টো করে পোতা চপস্টিক। চেন ইয়ান ঘাবড়াননি, তিনি ঘুরে কুড়েঘরের দিকে দৌড়ালেন। বিছানার নিচ থেকে কেকটি সিল করা পরিষ্কার প্লাস্টিকের বালতি টেনে বের করলেন। এটি ছিল তার শেষ স্তূপের তাস, হাই পিউরিটি সিউইড এক্সট্র্যাক্ট এবং মিনারেল সোর্স পটাসিয়াম ফুলভিক অ্যাসিড সঠিক অনুপাতে মিশিয়ে তৈরি করা বিশুদ্ধ প্রাকৃতিক শিক উদ্দীপক তরল। এটাই ছিল আসল মূল উপাদান, যা লিন রুই চুরি করতে পারেনি। চাচা লি মূল জেলের পাইপটি মাটির ট্যাঙ্কে লাগাতে সাহায্য করলেন। গভীর ঘন রঙের তরলটি স্বচ্ছতার সাথে অর্ধস্বচ্ছ দেখাচ্ছিল। এটি থেকে একটি গন্ধ আসছিল, যা গভীর সমুদ্রের উদ্ভিদের মতো নোনতা। মূল তরলটি দ্রুত 12 ডিগ্রি বিশুদ্ধ ঠান্ডা ঝর্নার জলের সাথে মিশে গেল কালো প্লাস্টিকের পাইপ দিয়ে। এটি কৈশিক নালীর মতো পরিষ্কার পাথরের ধাপযুক্ত জমিতে ছড়িয়ে পড়ল। পরবর্তী 14 দিন চেন ইয়ান প্রতিদিন মাত্র 4 ঘণ্টা ঘুমাতেন। তিনি একটি নির্ভুল যন্ত্রের মতো ছিলেন, ঘড়ি দেখে ড্রিপ সেচের প্রবাহ নিয়ন্ত্রণ করতেন এবং ঠান্ডা ঝর্নার জলের পরিমাণ সামঞ্জস্য করতেন। 1 মিলিমিটারও ত্রুটি অনুমোদিত ছিল না। বেঁচে উঠেছে, সত্যি বেঁচে উঠেছে। জেন একটি আদেশ শুনে
মাত্র 3 দিনের মধ্যে পুরো অনুর্বর পাহাড়ের শুকনো গাছগুলো পাগলের মতো অত্যন্ত ঘন সবুজ নতুন পাতা বের করল। এরপরে ফুল ফোটা এবং ফল ধরা শুরু হল, কারণ তারা জীবন মৃত্যুর চরম তাপমাত্রা স্ট্রেসের মধ্য দিয়ে গিয়েছিল। পুরানো গাছগুলোতে সাধারণ ফলের গাছের মতো অতিরিক্ত অপ্রয়োজনীয় ডালপালা গজায়নি। পুরানো গাছগুলো স্বাভাবিকের মতো বেঁচে থাকার জন্য অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে বরং তাদের সমস্ত নির্যাস কোনো সংরক্ষণ ছাড়াই সেই ফলগুলোর উপর আছড়ে পড়ল। শরৎকালের শেষ দিকে বাতাস ঠান্ডা হয়ে গেল, ঝাল বরাবর চিনির কমলাগুলো ডালে ভরে আছে। কিন্তু এই ফলগুলো বাজারের অন্য ফলগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। এগুলো আকারে ছোট, সাধারণ ফলের প্রায় 2/3 অংশ। বাইরের ত্বক টানটান, পৃষ্ঠে গ্রিনহাউসের মোমের সেই কৃত্রিমতা নেই, বরং চকচকে হওয়ার বদলে এগুলোর মধ্যে এক ধরনের প্রাকৃতিক সরলতা আছে যা প্রতিকূল আবহাওয়ার চিহ্ন বহন করে। ফলের খোসা অত্যন্ত পাতলা, সূর্যের আলোতে প্রায় স্বচ্ছ, ভিতরের কমলালাল প্রায় ঘনীভূত শ্বাস দেখা যাচ্ছে। এই 30 জনেরও বেশি লোক, সবাই বস ওয়ানের সেই বৃত্তের সদস্য, প্রাদেশিক শহরের শীর্ষ ফল ক্রেতা চেন ইয়ান সরাসরি নিচে একটি সংক্ষিপ্ত এবং স্পষ্ট বার্তা লিখলেন। সম্পূর্ণ লবণাক্ত, অত্যন্ত উচ্চ মিষ্টি, উৎপাদন অত্যন্ত কম। অবশেষে বস ওয়ানি প্রথম মন্তব্য করলেন। চেন ভাই, আপনি এই সংখ্যাগুলো নিয়ে কোনো কারচুপি করেননি তো? যদি সত্যি এই মাত্রায় পৌঁছায়, তাহলে আমি গাড়ি এবং লোক নিয়ে আগামীকাল ঠিক সিমজে পৌঁছাব। এর পরপরই দাতং ফ্রুটসের বস ঝাং নামের আরেকজন একটি ভয়েস মেসেজ পাঠালেন। তার কণ্ঠে অবিশ্বাস ছিল। 50,000 টাকায় একটা গাছ, এই দামে 1 টন আমদানি করা চেরি কেনা যাবে। আমি দেখতে চাই। তোমার এই অনুর্বর পাহাড়ে কি এমন প্রযুক্তি আছে? আসলে কোথায়? গ্রুপে মুহূর্তেই নানা প্রশ্ন আর বিস্ময়ে ভরে গেল। পরের দিন সকাল 9টায় যে বেইশান আগে শুধু কৃষি ট্রাক্টর দেখত, তার কাঁচা রাস্তা হঠাৎ সরগরম হয়ে উঠল। একটি ল্যান্ড রোভার রেঞ্জ রোভার সামনে, পেছনে 5-6টি বিলাসবহুল গাড়ি এক বিশাল বহর নিয়ে অনুর্বর পাহাড়ের নিচে সমতল ভূমিতে এসে থামল। এটা কেমন জায়গা? মাটির স্তরও দেখা যাচ্ছে না। বিশ্বয়ান, বিশ্বঝাং, অবস্থাটা একটু সাধারণ বটে, কিন্তু গাছগুলো উপরে আছে, একটু হেঁটে দেখুন। ঠিক আছে ভাই, উপরে যাও, তোমার সেই 50,000 টাকার গাছটা দেখে আসি। বুঝছেন, আমরা এত দূর থেকে এসেছি। দেখুন এই ফলগুলো কি বুনো? যদিও রং পুরোপুরি লাল, কিন্তু এই ছোট আকার উচ্চমানের সুপারমার্কেটের জন্য একেবারেই উপযুক্ত নয়। এটার জন্য আপনি 50,000 দাম রেখেছেন। বসছেন, ব্যবসা এভাবে হয় না। আমরা মানি যে আপনি প্রযুক্তি বোঝেন, কিন্তু এই ফলগুলো খুব ছোট। বসওয়াং, চলুন আমরা যাই, সময় নষ্ট করবেন না। বস চেন, এই আধমরা গাছগুলোর জন্য 50,000 ইউয়ান, এটা তো দিবা স্বপ্ন। বিশ্বয়ান, একটু চেখে দেখুন। এই স্বাদ ঠিক না। ভাই, ভাই, আমাকে আরেকটা তুলে দিন। কি হয়েছে বিশ্বয়ান? বিশ্বঝাং, কথা না বাড়িয়ে খান, সবাই খান। চেন ভাই, আপনার ভিডিওতে দেখানো মিষ্টির মাত্রা আসলে কত? এখন সবার সামনে আরেকবার মেপে দেখান। সাহস আছে তো? সাহস আছে তো, সাহস আছে তো। যারা উচ্চমানের ফল পাইকারি বিক্রি করে তারা খুব ভালো করেই জানে 22.4 মানে কি। সাধারণ বাজারে যে সুগার ম্যান্ডারিন পাওয়া যায় 14 ডিগ্রি হলেই সেটা সেরা মানের। আকাশছোঁয়া দামে বিক্রি হওয়া আমদানি করা চেরি সর্বোচ্চ 20 ডিগ্রি পর্যন্ত হয়। 22.4 মানে সম্পূর্ণ প্রযুক্তিগত একচেটিয়া অধিকার। এই সংখ্যার সামনে
প্রতিটি গাছের জন্য 50,000 ইউএন দাম নির্ধারণ করা। টাকা ছুঁড়ে ফেলার মতো। বিশ্বচেন সূর্যের দিকে মুখ করা এই সারির 3টি গাছ। আমি নিলাম। এখনই টাকা পাঠাচ্ছি। বস যান, আপনার কি লজ্জা নেই? সূর্যের দিকে মুখ করা গাছ তো মাত্র কয়েকটি। বুঝছেন? পশ্চিমের এই 5টা গাছ 1.5 লাখ, 1.5 লাখ টাকা এখনই আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। কেউ কারাকারি করবেন না। চেন ভাই, বাগানের সব গাছ আমি কিনে নিচ্ছি। আপনি একটা মোট দাম বলুন। বস ওয়ান, নিয়ম ভাঙা যাবে না। আমরাও আন্তরিকতা নিয়ে এসেছি। একজন সর্বোচ্চ 2টো গাছ নিতে পারবেন। চুক্তি স্বাক্ষর করুন এবং টাকা দিন। পালন চুক্তি। অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা হয়েছে। মাত্র 20 মিনিটে লাখ লাখ টাকার এই কঠিন লড়াই জিতে নিলাম। চেন ইয়ান, তুই বালতিতে যে ফার্মেন্টেড সার রেখে গেলি, আসলে ব্যাপারটা কি? আমার গাছের শিকগুলো সব কালো হয়ে গেল কেন? পাতাগুলো একটু ছুলেই ঝরে পড়ছে। তুই আসলে এর মধ্যে কি মিশিয়েছিস? সব পুড়ে শুকিয়ে গেছে। এই কমলাগুলো এত টক আর তেতো কেন? জিভটা ঝিনঝিন করে উঠেছে। অনলাইনে এত বড় বড় কথা বলেছিল। ছবি ফাঁপা আওয়াজ, অনলাইনের ওই বুড়াইগুলো মিতে, ইন্টারনেটে বলে বেড়ার কত মিষ্টি। সব ধাপ্পাবাজি। সব ধাপ্পাবাজি। টাকা ফেরত দাও। এই যে টাকা শুনছেন, ফেরত দাও। দাদা? টাকা ফেরত দেন। ওটা তো বস ওয়ানের গাড়ি। লিন রুইয়ের টাকা পয়সা শেষ। ব্যাংকের হিসেবে কিছুই নেই। সামনের মাসে ভিক্ষা ছাড়া উপায় থাকবে না। চেন ইয়ানের বাড়িতে চল, ফর্মুলার পিছনে নিশ্চয়ই কিছু চালাকি আছে। চাচা, চাচি, ইয়ানজি আজকাল খুব ব্যস্ত। আমরা তার হয়ে আপনাদের দেখতে এসেছি। আপনারা দুজন। আপনি কি ইয়ানজির সাথে ব্যবসা ভেঙে দেননি? চাচি, ব্যবসা তো ব্যবসা, সম্পর্ক তো সম্পর্ক। আন্টি, ইয়ানজি আজকাল বেশ নাম কামাচ্ছে। ওই অনুর্বর পাহাড়ে এত মিষ্টি ফল ফলিয়েছে। আমার বড় ছেলেও হিংসা করছে। সে প্রতিদিন রাতে শেডের মধ্যে ওই কালো জল নিয়ে কি সব করে। আপনাকে কম চিন্তা করতে হয়নি, তাই না? আসলে কি ভালো জিনিস যোগ করেছে? ইয়ানজির ব্যাপারে আমি কিছু বুঝি না। ইয়ানজি ফিরে এসেছে। এইমাত্র তোমার মায়ের সাথে কথা বলছিলাম। এইমাত্র তোমার মায়ের সাথে এইমাত্র কথা তোমার বলছিলাম। মায়ের সাথে কথা বলছিলাম। জিনিসপত্র নিয়ে চলে যাও। চেন ইয়ান, সম্মান নষ্ট করো না। আমরা ভালো মনে তোমার বাবা মাকে দেখতে এসেছি। যদি না যাও, আমি তোমাকে ফেলে দেব। না, নরম কথাতেও কাজ হচ্ছে না। আমরা কি শুধু চেয়ে চেয়ে দেখব? সে আমাদের সব গ্রাহকদের ছিনিয়ে নিচ্ছে। সে যদি না দেয়। আমি কি নিজে নিতে পারব না? উচ্চঘান্ত প্রস্তাবিত মাত্রা অতিক্রম করবেন না।
অনুপাত অনুযায়ী জল দিয়ে পাতলা করতে হবে না? উপরে লেখা আছে পাতলা না করে ভালো করে ঝাঁকান। এর মানে হল মূল তরলটি অত্যন্ত বিশুদ্ধ। জল যোগ করলে প্রভাব কমে যাবে। এটা তো কয়েক হাজার টাকার একটি গাছের মিষ্টি করার ফর্মুলা। এক ফোঁটাও নষ্ট করা যাবে না। কনসেন্ট্রেট নিয়ে উপরে যাও। সুযোগ বুঝে এর ঠান্ডা ঝর্ণার জল ব্যবহার করো। শুনা, তাড়াতাড়ি করো। প্রথমে 10টি ডাল কাটুন। সবচেয়ে ভালো কুড়িযুক্ত উন্নত ডাল নিয়ে যাও আমাদের তুত গাছে গ্রাফটিং করার জন্য। কাটা শেষ হলে এই ওষুধের পুরো পাত্রটি এর ফলের উপর স্প্রে করো। আহা! লিন রুই কাদার মধ্যে তীব্রভাবে ছটফট করছিল। তার মুখ কালো হয়ে গিয়েছিল ধোঁয়ায়। সে তার কলার খামচে ধরছিল, বট করে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল। শুনা কাদার মধ্যে তার নখ দিয়ে কাদা আঁচটাচ্ছিল। সেই ক্রেক বোতল দ্রবণ পাতলা করা হয়নি। তীব্রভাবে ঝাঁকালে উচ্চ চাপ এবং তাপ নির্গত হয়ে বিস্ফোরণ ঘটবে। রেসিপিটি মিতা ছিল না, মানুষের মন খারাপ ছিল। ভোর হয়েছে। ভোরের প্রথম সূর্যরশ্মি বেইশান পেরিয়ে পাথরের ধাপযুক্ত খেতে পড়ছিল। লিন রুই পাথরের স্তূপের উপর বসেছিল। গত রাতের সেই দামি জ্যাকেট ঘন ধোঁয়ায় নষ্ট হয়ে গিয়েছিল। তার সারা শরীর দুর্গন্ধযুক্ত কাদায় মাখা। সে নিজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, তার কাঁপানো হাতের দিকে। তার মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা ছিল। মুখ মুছে নাও। ইয়ানজি, আমি দুঃখিত। 3 দিন পর কৃষি ও বন বিভাগের সিদ্ধান্ত এসেছে। চেন ইয়ান মীমাংসাপত্রে স্বাক্ষর করেছেন। তিনি আপস বেছে নিয়েছেন। লিন রুই এবং শুনাকে তিনি দায়ী করেননি। লিন রুই এবং শুনা পালিয়ে যাননি। সেই লোক দেখানো মার্সিডিজ গাড়িটি কম দামে বিক্রি করা হয়েছিল, নগদ টাকায় রূপান্তরিত হয়েছিল। বাড়ি বন্ধক রাখা হয়েছিল, ইন পরিশোধ করা হয়েছিল। তারা বেরিয়ে এসেছিল সেই পুঁজিবাদের জগৎ থেকে যা তাদের ছিল না। 6 মাস পর বেইশানের অনুর্বর পাহাড়ে কোল্ড স্প্রিং সল্ট অরেঞ্জের সাইনবোর্ড আনুষ্ঠানিকভাবে টাঙানো হয়েছিল। অত্যন্ত উচ্চ মিষ্টি এবং উচ্চ গুণমান প্রদেশের সমস্ত ফল ব্যবসায়ীদের আকৃষ্ট করেছিল। এখানে আর শর্ট ভিডিও দিয়ে প্রচারের প্রয়োজন ছিল না। প্রতিদিন পাহাড়ের নিচে ভারী রেফ্রিজারেটেড ট্রাকের সারি লেগে থাকত। সোপান ক্ষেতগুলো কর্মচঞ্চল ছিল। ইজানজি, এই পাহাড় ঘরা সম্পদ দেখুন। সবাই আপনাকে ধন্যবাদ জানাবে। চেন ইয়ান একা ভোগ করেননি। তিনি তার উপার্জিত অর্থ দিয়ে গ্রামের সমস্ত পতিত জমিতে কোল্ড স্প্রিংয়ের জল নিয়ে এসেছিলেন। সবাইকে নিয়ে কমলা চাষ শুরু করেছিলেন।
মাটির স্তরের রেং দেখুন। উপরের স্তর সাদা হয়ে গেছে, তার মানে খারত্ব উপরে উঠে এসেছে। বিকালে ড্রিপ ইরিগেশনে কিছু অ্যাসিডিক সার যোগ করতে হবে চাপ কমানোর জন্য। ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। কাজে যাও।